গল্পের শুরুতেই আমরা ডাউলিং নামে একটা ছেলেকে দেখতে পাই। ডাউলিং মূলত খুবই পাওয়ারফুল আর শক্তিশালী একটা ছেলে, যার জন্য একটা দোকানে গিয়ে সে সেখানকার সবাইকে বলে, কেউ যদি চাও আমার সাথে বাজি ধরতে পারো, কারণ আমার সামনে থাকা 1000 কেজি ওজনের যে পাথরটা আছে সেটা আমি এখন 2 হাত দিয়ে উঁচু করে ফেলবো। যদি কেউ আমার পক্ষে বাজি ধরো তাহলে দোকানদারের কাছ থেকে তার ডাবল টাকা পাবে। তো এরপর দেখা যায় ডাউলিং সত্যি সত্যি 2 হাত দিয়ে 1000 কেজি ওজনের পাথরটা উঁচু করে ফেলেছে। আর এই জন্য দোকানদারের অনেক বড় লোকসান হয়ে যায়, কারণ সবাই ডাউলিং এর বিপক্ষে বাজি ধরেছিল। এজন্য দোকানদারও তার উপরে অনেক রেগে যায়। তাই তাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য তার লোকজনের মাধ্যমে অদ্ভুত কিছু মানুষের ছবি আঁকায়, আর ছবি আঁকিয়ে সে ডাউলিংকে বলে, যদি তুমি এই লোকগুলোকে খুঁজে বের করতে পারো তাহলে তোমাকে অনেক অনেক টাকা দেয়া হবে। আসলে এই লোকগুলো আদেও দুনিয়ায় আছে কিনা সেটা তারা কেউই জানে না। মানে দোকানদার অদ্ভুত কিছু উল্টাপাল্টা চেহারা তাকে এঁকে ধরিয়ে দিয়েছে। এরপর দেখা যায় ডাউলিং বেরিয়ে পড়েছে ওই লোকগুলোকে খুঁজে বের করার জন্য। তবে তখন আমরা দেখতে পাই আকাশ থেকে কিছু একটা পৃথিবীর দিকে আসছে, আর এই আগুনের গোলাটা সরাসরি এসে চীনের কোন একটা জঙ্গলের মধ্যে পড়ে। এদিকে দেখা যায় ডাউলিং কাগজে আঁকা এই সব মানুষগুলোকে তখনও খুঁজে বেড়াচ্ছে। সে গ্রামের সবাইকে ওই ছবিগুলো দেখালেও কেউই ওই অদ্ভুত লোকদের সন্ধান দিতে পারে না। তখন সেখানে থাকা সাউবি নামের একটা মেয়ে তাকে বলে, এই ছবিগুলো নকল, এরকম চেহারার কেউই পৃথিবীতে নেই। তবে ডাউলিং যখন পেছনের দিকে তাকায় তখন দেখে একটা লোক হুবহু ওই ছবির সাথে মিলে যাচ্ছে। তাকে লুকিয়ে লুকিয়ে ডাউলিং তাকে ফলো করা শুরু করে। আর এদিকে দেখা যায় সাউবির কাছে একটা জাদুর মেশিন ছিল। হঠাৎ করে সেই মেশিনটা নড়াচড়া শুরু করে, মানে কাজ করতে শুরু করে দেয়। অন্যদিকে ছবির মতো চেহারার সেই লোকটা একটা হোটেলে আসে রুম বুক করার জন্য, কিন্তু হোটেলের ম্যানেজার তাকে কোনো রুম দিতে চায় না, কারণ ওই লোকটার কাছে একটা ফালতু মাছ আছে। আর হোটেলের রুলস অনুযায়ী এখানে কোনো ধরনের ফালতু জীবজন্তু অ্যালাউ করা হয় না। তো এটা শুনে ওই লোকটা রেগে যায়, আর সে তার ওই ছোট্ট মাছটাকে একটা ভয়ঙ্কর মনস্টারে কনভার্ট করে ফেলে। মুহূর্তের মধ্যে ওই মনস্টারের অনেক বড় বড় 3টা চোখ হয়ে যায়, আর বিশাল বড় হয়ে যাওয়ার পরেই সে সেখানে থাকা প্রত্যেকটা মানুষের উপরে আক্রমণ করতে শুরু করে। এটা দেখার পর সাউবি আর ডাউলিং ওই মনস্টারটার সাথে মারামারি করতে শুরু করে। যদিও ডাউলিং এর কাছে বেশি পাওয়ার না থাকায় সে তেমন কিছুই করতে পারে না, কিন্তু সাউবি তার জাদুর পাওয়ার আর শক্তি ব্যবহার করে কোনো রকমে মাছটাকে কাবু করে। কিন্তু শেষমেশ তাকে ফাঁকি দিয়ে মাছটা সেখান থেকে পালিয়ে যায়। সাউবি বুঝতে পারে মাছটা এখানকার কোন একটা রুমে এসে লুকিয়েছে, তাই মেয়ে থেকে ছেলে হয়ে সে ওই মাছটাকে খুঁজতে চলে আসে। আর অন্যদিকে ডাউলিংও তাকে ফলো করতে করতে সেই জায়গায় চলে আসে। এখন তারা দুইজন যেহেতু একে অন্যকে চিনতে পারেনি, তাই তারা দুজনেই একজন আরেকজনের সাথে মারামারি শুরু করে দেয়। ঠিক তখনই সাউবি তার আসল রূপে ফিরে আসে, আর তখনই বোঝা যায় সাউবি হলো আসলে অনেক সুন্দর একটা মেয়ে। আর তাকে দেখেই ডাউলিং তার রূপের প্রেমে পড়ে যায়। তবে সাউবি তখন অন্য একটা মেয়েকে ধরে এনে সেই মাছটা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটা কিছু না বলেই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই সাউবি তার জাদুর মাধ্যমে তাকে ধরে ফেলে, আর ডাউলিং একটা ওড়না তার গলায় পেঁচিয়ে ধরে তাকে জিজ্ঞাসা করে সেই মাছটা আসলে কোথায় গিয়েছে। তখন ওই মেয়েটাও তার রূপটা চেঞ্জ করে ফেলে, সে অন্য একটা মানুষে কনভার্ট হয়ে যায়, আর বলে দেয় ওই মাছটা একটা পেইন্টিং এর মধ্যে লুকিয়ে আছে। এরপর যখন তারা ওই পেইন্টিংটা চেক করে তখনই সেই মাছটা পেইন্টিং থেকে বেরিয়ে তাদের উপরে আক্রমণ করে। সাউবি ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত জাদুর সাহায্যে মাছটাকে আটকে ফেলে, আর এরপর সে ডাউলিং সহ সমস্ত মানুষের ব্রেন ওয়াশ করে ফেলে, মানে তাদের ব্রেন থেকে এই সমস্ত স্মৃতি সে মুছে দেয়। আর এরপর সে চলে আসে তাদের গ্রুপের হেডকোয়ার্টারে, মানে সে যে গোত্রের যাদের হয়ে কাজ করে তাদের কাছে চলে আসে। আর তখনই আমরা জানতে পারি এই গোত্রটা মূলত একটা বিশেষ মিশনে আছে। পৃথিবীর বাইরে থেকে যে জীবজন্তুগুলো পৃথিবীতে এসে মানুষের উপরে আক্রমণ করে পৃথিবীটাকে দখল করতে চায় তাদেরকেই এই গোত্র ধরে ধরে শেষ করে দেয়। আর ওই মাছটা মূলত অন্য একটা জায়গা থেকেই পৃথিবীতে এসে মানুষের উপরে আক্রমণ করেছিল। এই কারণে সাউবি এই মনস্টারের হাত থেকে সবাইকে বাঁচিয়েছে। তো তখন তাদের সবার মাস্টার উলিয়াং সেখানে চলে আসে, আর সে বলে যে তুমি এই মাছটাকে ধরে এনে একটা ভুল করেছো, কারণ আমার মনে হয় হয়তো এই মাছটা তাদের একটা গোয়েন্দা, আর তারা এই মাছের সাহায্যে আমাদের হেডকোয়ার্টার খুঁজে বের করার চেষ্টা করছে। তো তখনই তারা বুঝতে পারে তাদের দিকে সত্যি সত্যি একটা ভয়ঙ্কর বিপদ ধেয়ে আসছে, কিন্তু এই ভয়ঙ্কর শক্তিটাকে প্রতিরোধ করার ক্ষমতা এখন তাদের কাছে একেবারেই নেই। তো এই জন্য মাস্টার তাদের গোত্রের বাকি লোকদের এই ইনফরমেশনটা জানিয়ে দেয়, যাতে সবাই এসে তাদেরকে সাহায্য করে। এরপরেই যখন তারা সবাই একজোট হয় তখন মাস্টার তাদের সবাইকে বলে অন্য গ্রহ থেকে যারা এসে পৃথিবীতে রাজত্ব করতে চায় তাদের আটকানোর মতো একটা মন্ত্র আছে, যেই মন্ত্রটা ডুন জিয়াং নামের একটা বৃত্তের মধ্যে বন্দী আছে। তবে এই বৃত্তটা ইউজ করা এতটাও সহজ না, ওটা ইউজ করতে হলে তাকেও খুব ভয়ঙ্কর পাওয়ারফুল কোনো ব্যক্তি হতে হবে। তাই মাস্টার উলিয়াং জুকি নামের একটা লোককে বলে যে এই ডুন জিয়াংকে যে ইউজ করতে পারবে সেরকম উত্তর
উত্তরসূরি একজন মানুষ পৃথিবীতে আছে, তাই তোমাকে যে কোনো মূল্যেই তাকে খুঁজে বের করতে হবে, যাতে করে আমরা তার মাধ্যমে পৃথিবী বাঁচাতে পারি। তবে মাস্টার এই ব্যাপারটা নিয়েও একটু ভয় ছিল যে হয়তোবা সেই লোকগুলোই তাদের আস্তানার কাছেই চলে এসেছে আর এখন যে কোনো সময় তাদের উপরেই আক্রমণ করবে। তাই সে দ্রুত বেরিয়ে পড়ে পাশের গ্রামের উদ্দেশ্যে, কারণ পাশের গ্রামে গিয়ে পূজারীর সাথে দেখা করে তার কাছ থেকে ভয়ঙ্কর একটা জাদুর তলোয়ার নিবে সে। আর এই তলোয়ারটা এতটাই পাওয়ারফুল যে সেটা দিয়ে সে পৃথিবীর যে কারো সাথেই মারামারি করতে পারবে। যাই হোক, মাস্টার সেখান থেকে চলে গেলেই সাউবি সেখানে থাকা সমস্ত লোকজনকে নিয়ে নতুন করে প্রিপারেশন নিতে থাকে, যাতে করে যদি খুব দ্রুত তাদের উপরে আক্রমণ হয় তাহলে তারা যেন এই অল্প কয়েকজন লোক নিয়েই শত্রুর মোকাবেলা করতে পারে। যাই হোক, এদিকে দেখা যায় মাস্টার জুকি ডুনজিয়ার উত্তরসূরি খুঁজতে খুঁজতে চলে আসে একটা হসপিটালে, আর সেখানে সে অন্ধ হওয়া নাটক করে চাকরি নেওয়ার চেষ্টা করে। তবে প্রথম দিকে কেউ তাকে সাহায্য না করলেও যখন সে তার ঔষধের জ্ঞান সম্পর্কে বলা শুরু করে তখন সবাই পুরোপুরি চুপ হয়ে যায়, কারণ তারা ঔষধ সম্পর্কে নিজেরাও এত কিছু জানে না। তাই তখনই তারা মাস্টার জুকিকে নিয়ে আসে তাদের মেইন ডক্টরের কাছে, আর ওই ডক্টর জুকিকে চ্যালেঞ্জ করে বলে, তুমি যদি একটা মেন্টাল পেশেন্টকে তোমার ঔষধের মাধ্যমে ভালো করতে পারো তাহলে এখানে তোমার চাকরি কনফার্ম। তো মাস্টার জুকিও কোনো চিন্তা না করে তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেয়। এর কারণে সবাই মিলে মাস্টার জুকিকে একটা নিরিবিলি রুমের মধ্যে দিয়ে আসে যেখানে সেই মেন্টাল পেশেন্টটা আছে। তো প্রথম দিকে সে একটু ভয় পেলেও যখন ওই মেন্টাল পেশেন্টকে দেখতে পায় তখনই সে পুরোপুরি অবাক হয়ে যায়। সে দেখে পেশেন্টটা আসলে খুবই ইয়াং আর সুন্দরী একটা মেয়ে, যার হাতের মধ্যে একটা চিহ্ন ছিল। আর এরপর জুকি মেয়েটার নাম দেয় চ্যাং, আর এরপরে মেয়েটার সাথে সে কথাবার্তা বলতে শুরু করে। সে তাকে বলে, আমার কাছে থাকা এই খাবারগুলো যদি তুমি খেয়ে ফেলো তাহলে তোমাকে আমি এখান থেকে মুক্ত করে দেব, তোমাকে আর বন্দি অবস্থায় থাকতে হবে না। তবে যখনই ওই মেয়েটি খাবার খাওয়া শুরু করে তখনই দেখা যায় কিছু একটা উল্টাপাল্টা হয়ে গিয়েছে, আর মেয়েটার চোখটা হঠাৎ করেই ভয়ঙ্কর ভাবে নীল হতে শুরু করে, আর দেখতে দেখতেই সে একটা ভয়ঙ্কর ময়ূরে কনভার্ট হয়ে যায়। আর অন্যদিকে দেখা যায় পৃথিবীর বাইরে থেকে যে আগুনের গোলাটা চীনের জঙ্গলের মধ্যে এসে পড়েছিল সেই জায়গাটা আস্তে আস্তে ব্লাস্ট হতে শুরু করে, আর এই ব্লাস্টের জন্য পৃথিবী কাঁপতে শুরু করে। এতে চীনের সেই গ্রামটাও ভয়ঙ্কর ভাবে কাঁপতে থাকে, আর এখানকার মানুষজন প্রচন্ড ভয় পেয়ে দৌড়াদৌড়ি শুরু করে। সেই সাথে তারা দেখে অনেকগুলো লাল কালারের ছোট জোক রাস্তায় পড়ে আছে, যেগুলো কিনা মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে। তো তাদের এমন হুলস্থুল অবস্থা দূর থেকে দাঁড়িয়ে যখন সাউবি দেখে তখনই সে বুঝে যায় এই মনস্টারটা মূলত এসেছে শুধুমাত্র তাদের প্রাচীন মন্দিরটাকে ভাঙার জন্য। তারা কোনো মানুষের ক্ষতি করতে চায় না, তবে তারা যে কোনো মূল্যেই মন্দিরটাকে ভেঙে তাদের মিশন কমপ্লিট করতে চায়। তাই সাউবি দ্রুত তার লোকজন নিয়ে মন্দিরের ভেতরে এসে ভালো করে পাহারা দিতে শুরু করে, যাতে মন্দিরের কেউ কোনো ক্ষতি করতে না পারে। আর যেহেতু ডাউলিং এর উপরেও এই গ্রামটা সেভ করার দায়িত্ব ছিল, তাই সেও লুকিয়ে চলে আসে সেই মন্দিরের ভেতরে। তবে এখানে আসার পর সে একটা সুড়ঙ্গ রাস্তা পেয়ে যায়, আর সেখান থেকে ভেতরে ঢুকতেই দেখে সেখানে হাজার হাজার কঙ্কাল পড়ে আছে। আসলে এই সমস্ত কঙ্কালগুলো হলো সেই সমস্ত মানুষের যারা আজ থেকে হাজার বছর আগে পৃথিবীর বাইরে থেকে আসা মনস্টারের সাথে মারামারি করেছিল, আর তারা সবাই মূলত সাউবের বংশধর। তো ঠিক তখনই সেখানে সাউবি আর তার লোকজন চলে আসে। তারা দেখে সেখানে বিশাল বড় একটা পাথরের টুকরো হাওয়ার উপরেই শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, আর দেখতে দেখতে হঠাৎ সেখানে লাল এক ভয়ঙ্কর মনস্টার চলে আসে। আর মনস্টারটা তার পাওয়ারের সাহায্যে এই শিকলগুলোকে ছেঁড়া শুরু করে, আর শিকলগুলো ছেঁড়া শেষ হয়ে গেলে মাঝখানে থাকা সেই পাথরটা ব্লাস্ট হয়ে সেখান থেকে ভয়ঙ্কর এক মনস্টার বেরিয়ে আসে। আর এই মনস্টারের নাম ছিল হোয়াইট টাইগার। আসলে এই মনস্টারটা ছিল খুবই ভয়ঙ্কর। লাল চোখওয়ালা যে মনস্টার এসেছিল তার থেকেও শতগুণ পাওয়ারফুল ছিল এই হোয়াইট টাইগার। আর এই সবকিছু দেখে সাউবি আর তার লোকেরা মনস্টারগুলোর সাথে মারামারি করার অনেক চেষ্টা করে, তবে তাদের কাছে এতটাও পাওয়ার ছিল না যে তারা এই মনস্টারগুলোকে মারতে পারবে। এই মনস্টারগুলো তাদেরকে বারবার আঘাত করে মাটিতে ফেলে দেয়। তবে মাটিতে পড়ে থাকা ডাউলিং যখন বুঝতে পারে সাউবি বিপদে আছে, তাই সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে গিয়ে ওই মনস্টারের উপর আক্রমণ করতে আসে। কিন্তু মনস্টারের হাতের ভেতরে যে আগুন ছিল সেই আগুনে ডাউলিং এর একটা হাত আর একটা পা পুড়ে যায়, আর এটা দেখে সাউবি সাথে সাথেই ডাউলিং এবং তার সঙ্গীদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ এখানে থাকলে ওই মনস্টারের হাতেই সবাইকে মরতে হবে। তো এরপর তার একটা গোপন জায়গায় চলে আসে এবং সবাই মিলে ডাউলিং এর রক্ত বন্ধ করার চেষ্টা করে, কিন্তু কেউই রক্ত বের হওয়া আটকাতে পারছিল না। ঠিক তখনই সেখানে মাস্টার জুকি সেই মেয়েটাকে সাথে করে নিয়ে চলে আসে, আর সবাইকে বলে এই মেয়েটাই হলো সেই উত্তরসূরি যে কিনা সেই বৃত্তটাকে ইউজ করতে পারবে। তবে মেয়েটা এমন বাচ্চাদের মতো আচরণ করছিল যে ওকে দেখে কেউই বিশ্বাস করছিল না যে মেয়েটার মধ্যে আসলেই কোনো পাওয়ার আছে। সাউবি কোনোভাবেই ডাউলিং
ডাউলিং এর জীবনটা ঝুঁকির মধ্যে ফেলতে চায় না, তাই সে ডাউলিংকে বাসায় পাঠিয়ে দেয় যাতে সে তার আগের সিকিউরিটি গার্ডের জব করে কোনো মতে নিজের জীবনটা পার করতে পারে। কিন্তু সেখানকার লোকজন যখন বুঝতে পারে ডাউলিং এর একটা হাত আর একটা পা কেটে ফেলা হয়েছে, তখন তারাও ডাউলিংকে অপমান করে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। কারণ ডাউলিং এখন চাইলেও আর সিকিউরিটি গার্ডের কাজ করতে পারবে না। তবে দূর থেকে বসে সাওবি এসব দেখে আর তার খুবই খারাপ লাগে, কারণ তার কারণেই ডাউলিং এর আজ এই অবস্থা। এজন্য সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে ডাউলিংকেও সে তার গোত্রের একজন মেম্বার বানিয়ে ফেলবে। এরপর আস্তে আস্তে দিন পার হতে থাকে, আর যতই দিন যায় ততই পৃথিবী একটু একটু করে ঝুঁকির মধ্যে পড়তে থাকে। অনেক পাওয়ার সংগ্রহ করে বারবার মনস্টারগুলো মানুষের উপরে আক্রমণ করতে থাকে। তো এজন্য সাওবি আর তার সমস্ত লোকজন তাদের মাস্টারকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আসলে তাদের মাস্টার সেই তলোয়ার আনতে গিয়ে এখনো আর বাসায় ফেরেনি, আর ওই তলোয়ারটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তলোয়ারটা ছাড়া কোনোভাবেই মনস্টারদের সাথে ফাইট করা যাবে না। এদিকে দেখা যায় 5টা গোত্রের মাস্টাররা এক জায়গায় হয়ে সেই তলোয়ারটাকে আবারও জীবিত করার চেষ্টা করছে। আসলে অনেক বছর আগে অভিশাপের কারণে এই তলোয়ারটা এরকম হয়ে গিয়েছে। তো সবাই মিলে চেষ্টা করে ফাইনালি তারা তলোয়ারটাকে জীবিত করে ফেলে। তবে তখন আবার মাস্টার উলিনাং এর সেখানে থাকা একজন মাস্টারের উপর সন্দেহ হয়ে যায়, আর যখন সে ওই মাস্টারের দিকে সন্দেহের চোখে তাকায় তখন সেই মাস্টারটা হঠাৎই কনভার্ট হয়ে যায় সেই বিশাল লাল মনস্টারে। আসলে এই মনস্টার নিজের রূপ বদল করে এই তলোয়ারটা চুরি করতে এসেছে, কারণ একমাত্র এই তলোয়ার দিয়েই মনস্টারদেরকে মেরে ফেলা সম্ভব। তাই এই তলোয়ারটা চুরি করতে পারলেই মনস্টাররা বেঁচে যাবে। এরপরেই সেখানে হোয়াইট টাইগার নামের সেই ভয়ঙ্কর মনস্টারটা চলে আসে, আর সে সমস্ত মাস্টারকে তার কন্ট্রোলে নিয়ে তাদের সবাইকে বলে উলিনাং এর উপর আক্রমণ করার জন্য। তো এখানে মাস্টার উলিনাং কোনো মতে নিজের শক্তি ব্যবহার করে তার জীবন বাঁচায়, কিন্তু কোনোভাবেই সে ওই তলোয়ারটা রক্ষা করতে পারে না। সেই লাল চোখওয়ালা মনস্টার তলোয়ারটা নিয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, এদিকে দেখা যায় সাওবি আর তার লোকজনের মাস্টারকে খুঁজতে খুঁজতে এই শহরে চলে এসেছে। তো সেখানে আসার পরেই মাস্টার জুকি তাদের একটা হোটেলের রুম বুক করে দিয়ে সেখানে রেস্ট করতে বলে। এর একটু পরেই দেখা যায় রুমের মধ্যে চ্যাং নামের সেই মেয়েটা ডাউলিং এর হাত পা দেখার পর অনেক অবাক হয়ে যায়, আর ডাউলিং এর উপর তার অনেক মায়া হতে থাকে। তো এজন্য চ্যাং তার পাওয়ার ইউজ করে ডাউলিং এর নতুন হাত পা তৈরি করে দেয়, আর নিজের পাওয়ার অনেক বেশি ইউজ করে ফেলার কারণে তার কপাল থেকে রক্ত বের হতে থাকে, আর চ্যাং সেখানেই বেহুশ হয়ে যায়। এদিকে হোয়াইট টাইগার নামের মনস্টারটা যেসব মাস্টারদের নিজের কন্ট্রোলে নিয়েছিল তাদেরকে সে বলে দিয়েছে সাওবিদের উপরে আক্রমণ করার জন্য। এজন্য শীঘ্রই ওই মাস্টারটা সাওবিদের খুঁজে বের করে তাদের উপর আক্রমণ চালাতে থাকে। দুদিক থেকেই বেশ ভয়ঙ্কর রকম একটা মারামারি শুরু হয়। তবে যেহেতু মাস্টাররা হোয়াইট টাইগারের পাওয়ার পেয়েছে, এজন্য সাওবিরা তাদের থেকে পেরে উঠছিল না। আর তখনই তাদের মধ্যে একজন মাস্টার উলিনাং এর বেশ ধরে মাস্টার জুকির উপরে আক্রমণ করে, আর এরপর সে সাওবিকে মারতে যাবে। ঠিক তখনই সেখানে আসল মাস্টার উলিনাং চলে আসে, আর অবশেষে কোনো মতে সাওবিকে ওই মাস্টারের হাত থেকে বাঁচিয়ে নেয়। তবে এখনো তারা বিপদমুক্ত হয়নি। অন্য একটা মাস্টার জাদুর সাহায্যে পানি দিয়ে ভয়ঙ্কর একটা জাদু বানায়, আর ওই জাদু দিয়ে সে সবাইকে মারার চেষ্টা করে। আর ওই জাদুটা এতটাই পাওয়ারফুল ছিল যে তার সমস্ত যোদ্ধাদের পেঁচিয়ে ধরে তাদের হাড্ডি মাংস একেবারেই গুঁড়ো গুঁড়ো করে ফেলে। চোখের সামনে এই সব কিছু দেখে চ্যাং এসব একেবারেই সহ্য করতে পারছিল না। তো এজন্য তার মধ্যে যে পাওয়ার ছিল সেই পাওয়ারের সাহায্যে সে একটা লাঠি কন্ট্রোলে নিয়ে এসে ওই মাস্টারকে মেরে ফেলে। তো এজন্য ওই মাস্টারের জাদু কেটে গেলে সবাই আবারও নিচে পড়ে যায়। তবে চ্যাং এখানেই শান্ত হয় না। সে তার ভেতরে থাকা সমস্ত শক্তি দিয়ে ওখানে পড়ে থাকা সব যোদ্ধাদেরকে সে আবারও সারিয়ে তোলে, যাতে তারা আবারও মারামারি করতে পারে। তবে চ্যাংকে মাটিতে পড়ে থাকতে দেখে মাস্টার দৌড়ে তার কাছে চলে আসে। আসলে যেহেতু চ্যাং তার সমস্ত পাওয়ার ইউজ করে ফেলেছে, এজন্য সে এখন প্রায় মরতে বসেছে। তাই এখন তার শরীরের রংটাও আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। তো এসব দেখার পর এই মাস্টার তার ব্রেনের সাহায্যে তার পূর্বপুরুষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। তো সেখানে পূর্বপুরুষরা তাকে বলে যে কোনো মূল্যেই সেই ডুনজিয়াং ফের পাওয়ার চ্যাংয়ের শরীরের মধ্যে দিতে হবে, অন্যথায় কোনোভাবেই তারা ওই মনস্টারকে হারাতে পারবে না। তো এরপরেই মাস্টার বুঝে যায় যে মূলত চ্যাংই ছিল সেই ডুনজিয়াং এর আসল উত্তরসূরি। আর তাছাড়া যখন চ্যাং তার সর্বোচ্চ পাওয়ার দিয়ে এখানকার সবাইকে বাঁচিয়ে চলেছে, তখন তার ভেতরে থাকা পাওয়ার একটু একটু করে সবার ভেতরে চলে গিয়েছে। তার মানে এখানে যতগুলো যোদ্ধা আছে তাদের সবার মধ্যেই ডুনজিয়াং এর পাওয়ার আছে। তো এজন্য সবাই বুঝতে পারে তারা একসাথে মিলে যুদ্ধ করলে ওই মনস্টারকে হারাতে পারবে। তাই এবার তারা সবাই মিলে ওই মনস্টারদেরকে খুঁজতে শুরু করে, আর খুব দ্রুতই তারা রেড আই এবং হোয়াইট টাইগারকে খুঁজে পায়। এখানে তাদের সবার মধ্যে ভয়ঙ্কর রকমের মারামারি শুরু হয়। তবে এবার আর মারামারিটা আগের মতো একতরফা হয় না, মানে একজন আরেকজনকে এখানে ভয়ঙ্কর ভাবে মারছিল। এতে মনস্টাররাও ভালো মতোই বুঝতে পারে যোদ্ধাদের মধ্যেও ভয়ঙ্কর কিছু পাওয়ার চলে এসেছে, আর তারা কোনোভাবেই এখন তাদের সঙ্গে পারবে না। এই কারণে মনস্টাররা সিদ্ধান্ত নেয় তারা ওই ভয়ঙ্কর তলোয়ারটা ব্যবহার
ব্যবহার করে যুদ্ধ করবে। তবে যখনই তারাই তলোয়ারটা অ্যাক্টিভ করে তখনই পুরো পৃথিবীর সময় যেন থমকে যায়। এজন্য যেসব যোদ্ধারা আকাশে ছিল তারা সবাই শূন্যে আটকে যায়। এরপরেই এই তলোয়ার থেকে অনেকগুলো আগুনের টুকরা বের হয়ে সব যোদ্ধাদের দিকে যাওয়া শুরু করে। তবে ওই আগুনের টুকরাগুলো যোদ্ধাদের শরীর স্পর্শ করার আগেই কবরের মধ্যে থাকা চ্যাংয়ের শরীরের মধ্যে অলৌকিকভাবে সেই ডুনজ্যাং এর পাওয়ার চলে আসে, আর এই কারণেই সে আবারও জীবিত হয়ে যায় আর ভয়ঙ্কর একটা নীল ময়ূরের রূপ নিয়ে সে চলে আসে ওই মনস্টারগুলোকে মারার জন্য। এরপর সমস্ত আগুনের টুকরাগুলোকে একত্র করে সে ওই মনস্টারগুলোর দিকে পাঠিয়ে দেয়, আর এই ভয়ঙ্কর পাওয়ারের কারণেই হোয়াইট টাইগারের সেখানেই মৃত্যু হয়। তো এরপর চ্যাং তার সমস্ত শক্তি দিয়ে রেড আইয়ের সাথে মারামারি করতে থাকে, আর ভয়ঙ্কর একটা মারামারির পর সে ফাইনালি রেড আইকেও মেরে ফেলে। আর এভাবেই ফাইনালি তারা সবাই মিলে ওই ভয়ঙ্কর সব মনস্টারদের হাত থেকে পুরো দুনিয়াটাকে বাঁচিয়ে ফেলে। সেই সাথে চ্যাং নামের মেয়েটাও পুরোপুরি সুস্থ হয়ে যায়। তবে এত যুদ্ধ আর মারামারির ভেতরেও সাউবি আর ডাউলিং এর মধ্যে কিন্তু প্রেম হয়ে যায়, আর ফাইনালি তারা একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। যাই হোক, একেবারে শেষের দিকে চীনে দেখা যায় সমস্ত যোদ্ধারা মিলে প্রাচীন গ্রন্থ থেকে জানতে পারে যে এই মনস্টারদের থেকেও ভয়ঙ্কর কিছু মনস্টার পৃথিবীতে যে কোনো সময় আক্রমণ করতে পারে। আর এমন সাসপেন্স রেখেই এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটা সেটা জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে ভিন্ন ধর্মী কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।